বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দেশবাসী, আসসালামু আলাইকুম। রক্তস্নাত জুলাই আগস্ট 1 বছর পর আমাদের মাঝে ফিরে এসেছে। দীর্ঘ 16 বছর ফ্যাসিস্টদের নির্মম অত্যাচার, নির্যাতন, গ্রেফতার, হত্যা, খুনের মাধ্যমে গণতন্ত্রকে ধ্বংস করে এবং এক দলীয় শাসন ব্যবস্থা চিরস্থায়ী করতে চেয়েছিল আওয়ামী শাসক গোষ্ঠী। ছাত্র জনতার সম্মিলিত অভ্যুত্থানের মধ্য দিয়ে ফ্যাসিবাদদের পতন ঘটেছে। সুযোগ সৃষ্টি হয়েছে নতুন করে বাংলাদেশকে গড়বার। এই আন্দোলনে যারা শহীদ হয়েছেন তাদের জানাচ্ছি আন্তরিক শ্রদ্ধা, আহতদের সমবেদনা। তাদের এই আত্মত্যাগ জাতি চিরকাল মনে রাখবে। গুম, খুন, বিচার, বহির্ভূত হত্যার শিকার যারা হয়েছেন তাদের তালিকা প্রস্তুত করতে হবে। দ্রুত বিচারের ব্যবস্থা ও রাষ্ট্রীয় স্বীকৃতি নিশ্চিত করতে হবে। প্রতিটি পরিবারের সম্মানজনক পুনর্বাসন ও নিরাপদ ভবিষ্যৎ নিশ্চিত করতে হবে। প্রিয় দেশবাসী, আমাদের সামনে যে সুযোগ সৃষ্টি হয়েছে নতুন করে গণতান্ত্রিক ব্যবস্থাকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার, তা আমাদের দ্রুত সম্পন্ন করতে হবে। কর্মসংস্থান সৃষ্টি করতে হবে, জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। সর্বোপরি বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্বকে রক্ষা করতে হবে যে কোনো মূল্যে। বীরের এই রক্তস্রোত, মায়ের অশ্রুধারা যেন বৃথা না যায় তা নিশ্চিত করতে হবে। ঐক্য বজায় রাখতে হবে। আসুন আমরা সবাই মিলে শহীদ জিয়ার স্বপ্নকে বাস্তবায়িত করি কোটি মানুষের নতুন বাংলাদেশের নির্মাণের স্বপ্নকে। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। এই বিডিআরের ঘটনা হাসিনা আসার 1 মাস পরে কেন ঘটলো? হাসিনা সবকিছু জানতো। 4 জনে সেদিন ডিনারে কেন যায়নি? এটা চলে এসছে। এর আগে আমি ছিলাম, আমি গিয়েছি, হাসিনা ছিল, হাসিনাও গিয়েছে। এবার কেন হাসিনা গেল না? তারপরের দিন কেন ঘটনা ঘটলো? হাসিনা এবং মঈনুদ্দিন এটা জানতো এবং তারা এর জন্য দায়ী, এটা মানা যায় না। কাজেই হাসিনাকে একদিন জবাব দিতেই হবে এটার জন্য। 57 জন, হ্যাঁ আমি ক্ষতিগ্রস্ত হয়েছি, আমার ছেলেদের ইয়ে হয়েছে, তারপরে আমি বলবো 57 জন ভালো ভালো অফিসার কিভাবে মারা হয়েছে তা চিন্তা করা যায় না। তাদের পরিবারদের সঙ্গে যে আচরণ করা হয়েছে সেটা চোখে দেখা যায় না। আমরা 57 জন অফিসারকে করে কাউকে পুড়িয়ে ফেলা হয়েছে, কাউকে গার্বেজের ভিতর দেওয়া হয়েছে, কাউকে। আর এর সঙ্গে জড়িত ছিল আরো, আপনারা জানেন যে একজন গিয়েছিল, সে র্যাবে আমরা নিয়েছিলাম, লোকটা খুব ভালো ছিল, শায়েখ আব্দুর রহমান ছিলেন, গুলজার আপনারা জানেন, গুলজার ধরেছিল ওই শায়েখ আব্দুর রহমানকে। তার জন্য রাগ ছিল ওই মির্জা আজমের, তার বোনের জামাই ছিল। তার জন্য গুলজার সন্ধ্যা পর্যন্ত র্যাবকে, মঈনকে, অমুককে বারবার ফোন করেছে, হেল্প সাহায্য চেয়েছে, কিন্তু কেউ এগিয়ে আসেনি। কি বলে র্যাব, আর্মি যে বসে আছে কিন্তু পারমিশন পাচ্ছে না, র্যাব ঢোকার পারমিশন পাচ্ছে না। পিলখানায় যদি তারা ঢুকতে পারতো, আমি মনে করি এরকম নয়, 2-1 জন মরতে পারতো, তো সব অফিসারকে আমরা বাঁচাতে পারতাম। দেশের এটা ছিল অ্যাসেট, আজকে দেশকে ধ্বংস করে দেওয়া হচ্ছে, আর্মিকে শেষ করে দেওয়া হয়েছে। এর জন্য অবশ্যই তারপরে তদন্ত কমিটি করে তদন্ত থেকেও বাদ দেওয়া হয়েছে। এমন সব লোকজন দিয়ে তদন্ত করতে যাকে দেওয়া হয়েছিল সেটা
সেটা তাকে করতে দেয়া হয়নি। তারপরে সে তাকে বাদ দিয়ে আরেকজনকে দিচ্ছে, দলীয় লোককে দিয়ে ইয়ে করে কোনো রকম নাম কষতে লোক দেখাতে হবে সেটা করেছে, ইয়ে কে করেছে তাদের লোক, এটা বুঝতে পারছেন। কাজে বিডিআর ঘটনার সঙ্গে হাসিনা এবং মঈনুদ্দিন সরাসরি জড়িত। তারা তারা এদেরকে নিয়ে একসঙ্গে শেরাটন হোটেল থেকে খাওয়া এনে খেয়েছে। তাদের যে তখন একজন ছিল, কি রিলিজি ছিল না কি ছিল, কি না তৌহিদ, তখন কোথায় ছিল? হাসিনার ওখানে ছিল না? নিজের পরিচয় দিয়ে গেছে, একসঙ্গে খাওয়া দাওয়া করেছে, সবকিছু করেছে, ভালো কাজ করেছে, বাবা দিয়ে পাঠিয়ে দিচ্ছে। এই হলো অবস্থা। কাজে শুধু এই ঘটনা নয়, হাসিনা অনেক কিছুর সঙ্গে জড়িত। এবং বর্তমানে যে জঙ্গি তোলা হচ্ছে বিদেশিদেরকে ভয় দেখানোর জন্য, যে এই দেখো আমি ক্ষমতা থেকে গেলে এই দেশে জঙ্গিদের উত্থান হবে, এই দেশে এইভাবে মানুষ হতে হবে, এই হবে, সেই জন্য তারেক বলেছে, আমি আর বলবো না, এই যে বলেছে, আমি শুধু ছবিটা দেখাতে চাই, অ্যালার্মিং কথাটা, অ্যালার্মিং, হ্যাঁ ছবি দিয়েছে মানুষ জন্য, বুঝেছেন? বলছে কি, সিজারকে গুলি করা হয় কাছ থেকে, বন্ধ ছিল সড়ক বাতি বন্ধ ছিল কেন? তার জন্য দায়ী কি বিএনপি? সরকার দায়ী হতে হবে। কেন ছিল? ডিপ্লোম্যাটিক এরিয়া ওটা, সেখানে বাতি বন্ধ থাকার কথা নয়, বাতি বন্ধ থাকা। আর এখানে জড়িয়ে দিল বিএনপি, সেই আমাদের কাইয়ুমকে জড়িয়ে দিল, যে কাইয়ুম মোটেই না। এই হলো মিথ্যা। হাসিনা মিথ্যা কথা বললো, মানে প্রতিনিয়ত হাসিনা মিথ্যা কথা বলছে এবং মানুষের উপরে অত্যাচার চালাচ্ছে। তাই আমরা বলতে চাই, আল্লাহ আছেন, আল্লাহ অবশ্যই দেখছেন, আল্লাহ বিচার করবেন। সাংবাদিক আজকে মাহমুদুর রহমান জেলে অপরাধীন, তারপরে সাগর রুনির কোনো বিচার আজ পর্যন্ত হয়নি। শওকত মাহমুদ জেলে, প্রেস ক্লাব আজকে আওয়ামী লীগের দখলে, এখন সুপ্রিম কোর্ট বারও দখলের চেষ্টায় আছে, বার কাউন্সিল তো কোন রকম করেছে, ওটা নিয়েও একটা ভেজাল লেগে আছে। এই হলো অবস্থা। সব দলীয়করণ এবং দখলীকরণ চলছে, জমি জায়গা থেকে আরম্ভ করে। সেই বাংলাদেশ এখন মুসলমান, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান কোন ধর্মের মানুষ নিরাপদ নয়। এবং যত দুর্ঘটনা ঘটছে তার সঙ্গে হাসিনা এবং আওয়ামী লীগ সরাসরি জড়িত, এবং তার পুলিশ বাহিনী, পুলিশ এবং র্যাব এরা জড়িত। তাই আমি বিদেশিদের কাছে আহ্বান করব, এই র্যাবের ইউএন মিশন বন্ধ করতে হবে, র্যাবকে বন্ধ করে দিতে হবে। র্যাবকে যে গুলি টুলি সাপ্লাই দেওয়া হয় এগুলো বন্ধ করতে হবে, নাহলে বাংলাদেশের নিরীহ মানুষরা মরবে, বিদেশিরাও মরবে। এবং এগুলো সব বন্ধ করতে হবে, র্যাব পুলিশ এদেরকে। পুলিশ, এই দেশের পুলিশরা হলো জনগণের সেবক, জনগণের নিরাপত্তা দেয় এরা। অথচ বাংলাদেশের পুলিশ জনগণকে ধরে নিয়ে যে ঘুষ নেয়, নাহলে গুলি করে হত্যা করে জঙ্গলে ফেলে দেয়। এই হলো বাংলাদেশের পুলিশের অবস্থা। কাজেই আমরা খুব একটা খারাপ সময়ের মধ্যে দিয়ে বাংলাদেশ যাচ্ছে, আমরা অত্যন্ত কষ্টের মধ্যে আছি। তারপরও আমি এতদিন গণতন্ত্রের জন্য সংগ্রাম করেছি, এখন অনেক বয়স হয়েছে, তারপরও বিশ্বাস আছে, আস্থা আছে, আল্লাহর উপর বিশ্বাস আছে এবং আল্লাহর রহমত আছে। গণতন্ত্রের শেষ লড়াই পর্যন্ত আমি চালিয়ে দেব এবং দেশের গণতন্ত্র প্রতিষ্ঠা করে ইনশাআল্লাহ তারপরে দেখা যাবে, আল্লাহ যা কপালে লিখছে তাই। তাই আমি আপনাদেরকে অনেকদিন পর দেখা হলো, আবার কবে দেখা হবে জানি না, কিন্তু বলতে চাই, আপনার প্রবাসী থেকে বাংলাদেশে কারো কথা বলার কোনো সুযোগ নয়। কোন সাংবাদিক কিছু লিখতে পারে না, ধরে নিয়ে চলে যাবে, মামলা দিয়ে জেলে ভরে দেবে, কেউ পারে না। যা দুই চারটা কথা আমি বলি, ধরলে ধরুক, কিছু আছে জানে, ভয় পাই না। প্রবাসে আপনারা আছেন এবং আপনারা কিছু কথাবার্তা বলবেন, টকশো, এখন টকশোতে যেতে পারে না, আপনারা কথাবার্তা বলবেন, আপনারা লেখালেখি করবেন, আপনারা একটু জানাবেন, সেটাই করতে হবে। কাজে প্রবাসে আমরা বলি যে আপনার সোশ্যাল মিডিয়াটাকে আপনার বেশিভাবে কাজে লাগান, এটাকে কাজে লাগান। এবং এটা দিয়ে যেমন মিশরে সেই কি স্প্রিং রেভলিউশন হয়েছিল, বাংলাদেশেও এটা দিয়ে রেভলিউশন করা সম্ভব এবং গণতন্ত্রকে ফিরিয়ে আনা সম্ভব। তাই আমি আমার বক্তব্য দীর্ঘায়িত না করে আপনাদের সকলকে, আপনাদের অনেক মূল্যবান সময় দিয়েছেন, সেজন্য আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। ইনশাআল্লাহ ভবিষ্যতে আল্লাহ। আসসালামু আলাইকুম। নির্বাচন ঘ্রাণ পাওয়া যায়, নির্বাচনের গন্ধ সব চারদিকে জমে উঠেছে বাংলাদেশ। এখন নির্বাচনকে নিয়ে ষড়যন্ত্র হচ্ছে, এতে কোনো সন্দেহ নেই। নির্বাচন যাতে না হয় সেই চেষ্টাও করা হচ্ছে বিভিন্ন কোয়ার্টার থেকে, দেশের ভেতরে, সরকারের ভেতরে, বাহিনীগুলোর ভেতরে, আমলাদের ভেতরে। এবং নির্বাচন তাই অনেক ঝামেলা, নির্বাচন হলেও নির্বাচনে অনেক ঝামেলা, ঝক্কি ঝামেলা আছে। কিন্তু নির্বাচন না হলে বিপর্যয় হবে। আর বাংলাদেশের দুটো চয়েস, নির্বাচন করা আর নির্বাচন না করা। নির্বাচন না করলে বিপর্যয় আসবে প্রচন্ড রকম।
দেশি বিদেশি শত্রুদের হস্তক্ষেপে বাংলাদেশ জর্জরিত হবে। অলরেডি দেখুন এই যে নির্বাচন পদ্ধতি কেমন হবে এটা নিয়ে একটা অহেতুক বিতর্কের সৃষ্টি করেছেন প্রফেসর আলী রিয়াজ। এই যে পিআর প্রথায় প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন বা আনুপাতিক প্রতিনিধিত্বমূলক নির্বাচনের ব্যাপারে আলী রিয়াজের অতি উৎসাহ ও অসত্য ভাষণ আমাকে খুবই কষ্ট দিয়েছে। আমি নাকি চিনি, আমার এক বন্ধুর ছোট ভাই, ভালোভাবে চিনি। তিনি এক জায়গায় বলেছেন দেশের বেশিরভাগ রাজনৈতিক দল নাকি আনুপাতিক প্রতিনিধিত্বমূলক নির্বাচন চায় পিআর প্রথায়। এই বেশিরভাগ দল বলতে উনি কি বুঝিয়েছেন? জামাতে ইসলামী, চরমোনার ইসলামিক শাসনতন্ত্র আন্দোলন, হেফাজতে মজলিস, জাতীয় নাগরিক পার্টি এনসিপি, বাসদ জাতীয় পার্টির একটা অংশ, কমিউনিস্ট পার্টি এবং গোবিন্দ পারামানিকের হিন্দু মহাজোট বয় জাতীয় কিছু, যিনি বাংলাদেশের অস্তিত্বে বিশ্বাস করেন না। গোবিন্দ পারামানিক অখণ্ড ভারতে বিশ্বাস করেন। তার সঙ্গে জামাতে ইসলামী এবং বিতর্কিত পীর সাহেব চরমোনাই, অনেকে বলে চরমোনাই বা চরমোনাইয়ের পীর সাহেবের দল, ইসলামিক শাসনতন্ত্র দল, এদের সঙ্গে গোবিন্দ পারামানিকেরও এক ধরনের সমঝোতা হতে পারে। এটা অবাক বিস্ময় করে আমাদের। এবং এই ফজল করিম সাহেব কিন্তু হাসিনা শেষের দিকে প্রচন্ড রকম তেল দিয়েছেন। প্রথম শেষ সাহেবকে, তিনি জনাব শেখ মুজিবুর রহমান, যারা বাবা শেখ লুৎফর রহমান, লুৎফর রহমানের বাবা শেখ আব্দুল হামিদ, শেখ আব্দুল হামিদের বাবা একরামউদ্দিন, শেখ একরামউদ্দিন, শেখ একরামউদ্দিনের বাবা শেখ বুরহানুদ্দিন, শেখ বুরহানুদ্দিনের বাবা শেখ জাহানি মাহমুদ ওরফে তেকনি শেখ, শেখ তেকনি শেখের বাবা জনাব জহির শেখ, জহির শেখের বাবা জনাব দরবেশ আব্দুল আউয়াল, যিনি 1463 ইসাই সালে এই বাংলাদেশে এসেছিলেন ইরাক থেকে ধর্ম প্রচার করার জন্য। উনি প্রকাশ্যে উনি হাসিনার অনেক গুণকীর্তন করেছেন। এজন্য আমি অবাক হইনি। এই সমস্ত লোকের প্রতি আমার বিন্দু মাত্র আস্থা, ভক্তি, ভালোবাসা, শ্রদ্ধা কিছুই নেই। রাজনীতি করার মতো তাদের ক্ষমতা, মানে তাদের পারদর্শিতা, শিক্ষা, জ্ঞান, বুদ্ধি, বিবেচনা কোনো কিছু আছে বলে আমি মনে করি না। তবে যাই হোক, তেল মেরেছে। তারপরে আওয়ামী লীগাররা তাকে ধরে দিয়েছিল মার খাওয়ার পরে কণ্ঠে একটু বিপরীত ধর্মী কথাবার্তা বলেছেন, তাই বিতর্কিত। সোজা কথা, গোবিন্দ পারামানিকের সঙ্গে এদের গাঁটছড়া হয়েছে, এদের আপোষ হচ্ছে। কি জন্য? যে তারা নাকি দেশে একটা পিআর প্রথায় নির্বাচন করবেন। অনেককে বলা হয়েছে, দেখেন 300টা সিট, আপনি 2% ভোট পেলেই আপনি কয়েকটা সিট পেয়ে যান। 10% ভোট পেলেই আপনি অনেকগুলো জায়গায় সারা জীবন চেষ্টা করলে একটা এমপি হতে পারবেন না। এই প্রথায় হলে অনেক এমপি হবে। ফলে কি হয়েছে? 147টা নতুন দল নিবন্ধনের জন্য অ্যাপ্লাই করেছে। মানে 200-র বেশি দল একটা দেশে নির্বাচন করবে। মানে 200টা মত পার্থক্য হতে পারে। আপনারা একটা বলতে পারেন সমাজতন্ত্র, গণতন্ত্র, পার্লামেন্টারি ডেমোক্রেসি বা প্রেসিডেন্সিয়াল ফর্ম, কেউ মার্কিন পন্থী, চীন পন্থী, এরকম থাকতে পারে, ভারতপন্থী, 4, 5টা, 6টা, এর বেশি তো মতবাদ নেই। ইসলাম, সমাজতন্ত্র, আর কি? এই যে একেবারে কম্বলের পশম তুলতে তুলতে কম্বলটা শেষ করে দিয়ে প্রায় 200 রাজনৈতিক দল যে কোনো সিস্টেমে নির্বাচন করেন। আলী রিয়াজ সাহেব যাই বলুক, এই যে পিআর সিস্টেমে নির্বাচন করবেন, আমি গতকাল একটা ভিডিও করেছি, আমার কথা আমি বলেছি, এর অল্টারনেটিভটাও আমি বলেছি। বিচার করার দায়িত্ব আপনাদের, যাদের বয়স 15 থেকে 45, তবে নির্বাচন হতেই হবে। ভারতপন্থী, আওয়ামী, কিছু তথাকথিত ইসলামী, কিছু তথাকথিত বাম মোর্চা, এদেরকে পরাজিত করতেই হবে। এবং বাম মোর্চাদের সঙ্গে যে গোবিন্দ পারামানিকের দল, এদেরকে পরাজিত করতেই হবে। এদেরকে না রুখলে বাংলাদেশের স্বাধীনতা খর্বিত হবে। এটাই বলে দিলাম। এই ইসকন যে প্রচেষ্টা করেছিল সেটা কিন্তু আবার করবে। এবং এই যে আলী রিয়াজ সাহেব লোক দিয়ে দিয়েছেন, বলে দিয়েছেন
আনুপাতিক প্রতিনিধিত্ব নির্বাচন চায় বেশিরভাগ দল, তার মানে এই 10-12টা দল মিলে, যেটা আমি কালকে আলোচনায় বলেছি, হোসেন শহীদ সরওয়ার্দী বলেছিলেন 0+0+0+0 এই যে জামাত বলেন, চরমনাই বলেন আর হেফাজত বলেন, সবগুলো ধরে ধরে কারো 10%, 5%, 15% ম্যাক্সিমাম ভোট, এগুলোকে যদি বলেন দেশের বেশিরভাগ দল, বাম মোর্চা একটা সিটও পাবে না, কমিউনিস্ট পার্টি একটা সিটও পাবে না, কিন্তু ওদের লোভ বেড়ে গেছে। এই বলেছে নির্বাচন যাই হোক, তোমাদের ভোট, তোমাদেরকে যারা ভোট দিয়েছে সে ভোট কিন্তু নষ্ট হবে না। আমি কালকে বলেছি যে পিআর সিস্টেমে নির্বাচনের জন্য প্রত্যেকটা লোককে শিক্ষিত হতে হবে, পড়াশোনা জানতে হবে, ব্যালটে নাম্বার দিতে হবে। এখন এরা বলছে না না না, অত কিছু লাগবে না, ভোট হবে, ভোটের পরে আমরা গুনে দেখবো কোন পার্টি কত ভোট পেল। ধরেন দেশে যদি 150টা পলিটিক্যাল পার্টি ভোটে অংশগ্রহণ করে, অনেক ইন্ডিপেন্ডেন্ট ক্যান্ডিডেট থাকবে, তারা কোনো দলভুক্ত না করে, তারপরে আপনি কিভাবে এই সিট বন্টন করবেন, পার্সেন্টেজ করবেন? পৃথিবীর 85টা দেশে এই যে পিআর সিস্টেমে নির্বাচন হয়, খুবই সত্য কথা, কিন্তু ওই সমস্ত দেশের রাজনৈতিক দল মূলত 2টা থাকে, আর ছোট খাটো মিলে 3-4, এই হচ্ছে ব্যাপার। সেইখানে এটা সম্ভব হতে পারে। 150 লোক নিয়ে আপনি মাঠে নামাবেন, তারপরে ভাগাভাগি করবেন, বানরের পিঠা ভাগ হবে, মারামারি লাগবে। নির্বাচনের পরে যারা নির্বাচিত হবেন বলে আশা করেছিলেন, তারা যখন কোনো সিট পাবেন না, দেশে একটা প্রচন্ড রকম মারামারি হবে। তাই আমি মনে করি 2026-এর ফেব্রুয়ারি নির্বাচনটা হয়ে যাক, তারপরে আপনারা 2031 সালের জন্য প্রস্তুতি গ্রহণ করেন। 5 বছর অনেক, সরকারকে অনেক কাজ করতে হবে, জনগণকে অনেক কাজ করতে হবে, ইলেকশন কমিশনকে কাজ করতে হবে, তাদের ইউরোপের গিয়ে সশরীরে মানে সরেজমিনে তো দেখে আসতে হবে কিভাবে হচ্ছে সুইজারল্যান্ডে বা জার্মানিতে বা অন্যত্র টার্কিতে বা অন্য জায়গায়, দেখে আসতে হবে, অনেক পাট খড় পোড়াতে হবে। এখানে বাংলাদেশে আমি কালকে বলেছি যে সবাই সবকিছুর ওস্তাদ। বাংলাদেশ সম্বন্ধে আমার একটা অভিজ্ঞতা আমি বলি আপনাকে। আমি যে বিষয়গুলোতে গবেষণা করেছি, 4টা বিষয় অন্তত,